দিকটা, এই যে এখান থেকে এটা বেরিয়ে গিয়ে সোজা কোন পর্যন্ত চায়না হয়ে এটা এই দিক পর্যন্ত চলে এসেছে, অর্থাৎ ওপরে এতটা পর্যন্ত চলে এসেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেঘটা স্যাটেলাইট ইমেজে যেটা ধরা পড়ছে যে মেঘটা কিন্তু চক্রাকারে আবর্তিত হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন স্যার, আমরা যদি এখানে নিচের দিকটাতে আসি তাহলেও কিন্তু আমরা অনেকগুলো সিস্টেম এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই বঙ্গোপসাগরে বেশ কিছু সিস্টেম রয়েছে, ভারত মহাসাগরেও যথেষ্ট মেঘের আনাগোনা রয়েছে। স্যার আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকটা ভারত মহাসাগর সংলগ্ন যে অঞ্চলটা, এবং একই সঙ্গে আমরা এই পাশটাতেও দেখতে পাচ্ছি এই যে ফিলিপিন্সের এই দিকটা, এবং যেটা আপনি বলছিলেন যে ইস্ট চায়না সি, এখানে রয়েছে সাউথ চায়না সি, অর্থাৎ এই জায়গাটাতেও সিস্টেমটা রয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে উপরের দিকে এতটা মেঘ সঞ্চার করলো কি করে, মানে ওপরে তো হিমালয় পর্বত। আমরা যদি দেখি যে জলীয় বাষ্পপূর্ণ মেঘ সাউথ চায়না সি বা আন্দামান সি, ভারত মহাসাগর, বে অফ বেঙ্গল থেকে জলীয় বাষ্প সেটা ওপরের দিকে উঠে গিয়ে সেটা এই রকম একটা মেঘ রাশির সৃষ্টি করলো। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা পাহাড় এলাকা, হিমালয় সংলগ্ন এলাকা, সেখানে এতটা পুঞ্জীভূত হলো কি করে মেঘ? বেসিক্যালি দেখুন যে যখন এই ধরনের ঘন মেঘাচ্ছন্নতা ঊর্ধ্ব বায়ুমণ্ডলে মূলত 7 থেকে 8 কিলোমিটারের উপরে তৈরি হয়, তখন কিন্তু তারা ঊর্ধ্ব বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে তাপমাত্রাকে ধরে রাখতে সক্ষম। অর্থাৎ স্বাভাবিকভাবে 7 থেকে 8 কিলোমিটার উপরে বায়ুর তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার কথা, অর্থাৎ টেম্পারেচার নেগেটিভে থাকার কথা। কিন্তু যেহেতু এই ধরনের মেঘ থেকে গেছে, সেই কারণের জন্য স্বাভাবিকভাবে ওই অঞ্চলে কিন্তু তাপমাত্রা ধারণ করা আছে, অর্থাৎ বায়ুমণ্ডল ধরে রেখেছে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যার ফলে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে একটা সক্রিয় হয়ে যায় নিম্নচাপ, এবং সেই নিম্নচাপ চতুর্দিক থেকে বায়ুকে আকর্ষণ করার চেষ্টা করে, যার ফলে সুমেরু অঞ্চলে যে মেরু বলয় যেগুলো, অর্থাৎ যেগুলো শীতল বায়ুর প্রবাহ, সেগুলো দ্রুত গতিতে আকর্ষিত হতে থাকে ভূমিভাগের দিকে, এবং তার ফলে সমগ্র এশিয়া, ইউরোপ এগুলোর উপরে প্রবেশ করে গেছে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে ইউরোপের তাপমাত্রা অত্যন্ত বেশি ছিল, যার ফলে আলটিমেটলি ইউরোপের মানুষেরা প্রচন্ড অতিষ্ঠ হয়েছেন গরমে। কিন্তু বেসিক্যালি এই মুহূর্তে যেটা হচ্ছে, যেহেতু জেট স্ট্রিম সক্রিয় হতে শুরু করেছে, সেই কারণের জন্য ইউরোপের ওপরেও কিন্তু আলটিমেটলি নর্দার্ন যে স্মল সিস্টেমস গুলো সেগুলো চলে আসছে, যার ফলে আমাদের সাউথ ইস্ট চায়না সি, বঙ্গোপসাগর, আরব সাগর, এমনকি ভারত মহাসাগরের ওপরে এই যে বিচ্ছিন্নভাবে যে নিম্নচাপ বলয়গুলোকে দেখতে পাচ্ছেন, বা যে ঘূর্ণাবর্ত তৈরির মতো পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সেটা টোটালটাকে কন্ট্রোল করছে কিন্তু এই সুবিস্তৃত মেঘ। তার কারণ হচ্ছে তার মধ্যে তাপমাত্রা ধারণ করা আছে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই মেঘের মধ্যে নিম্নাকাশে যেমন তাপমাত্রা ধরা আছে, তেমনি ঊর্ধ্ব বায়ুমণ্ডলে রয়েছে আইস পার্টিকেল, অর্থাৎ বরফকণা অবস্থান করছে, যার ফলে এই মেঘ নিজেই পারে ঊর্ধ্ব বায়ুমণ্ডলের সঙ্গে নিম্ন বায়ুমণ্ডলের তাপমাত্রার একটা ব্যাপক তারতম্য সৃষ্টি করতে, যার ফলে অটোমেটিক্যালি ঊর্ধ্ব বায়ুমণ্ডলে যেমন তাপমাত্রার পরিবর্তন, তেমনি নিম্ন বায়ুমণ্ডলেও তাপমাত্রার পরিবর্তন ঘটছে। এর ফলে কিন্তু এই সিস্টেমগুলো দ্রুত গতিতে সক্রিয় হচ্ছে। ফিলিপিন্সের উপকূলবর্তী অঞ্চলে যেমন সাইক্লোন তৈরি হয়েছে, ঠিক এর পরবর্তী সময় আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরের উপরেও সাইক্লোন তৈরি হবে, আরব সাগরের উপরেও একদম স্যার, এবার এই জায়গাটাতেই আমরা একটু আলোচনায় আসবো। স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যে আলোচনাটায় আসবো, যে এই এতটা বিস্তৃত মেঘ সৃষ্টি হয়ে রয়েছে, এর প্রভাব কি হতে পারে, কি প্রভাব পড়তে পারে? একেতেই তো আমরা দেখতে পাচ্ছি যে একেবারে অনিয়মিত একটা অনিয়ন্ত্রিত বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে, ক্লাউড বার্স্টের মতন সিচুয়েশনও তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে। তাহলে এতে পশ্চিমবঙ্গের ওপর কি প্রভাব পড়তে পারে? মহাপ্লাবনের আশঙ্কা কি রয়েছে? উপকূলবর্তী এলাকাগুলো কি ভেসে যেতে পারে? আসুন সেদিকে এবার একটু নজর রাখি। এই যে বিস্তৃত একটা মেঘ রাশির সৃষ্টি হয়েছে, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? তাহলে কি ডুবে যেতে পারে গোটা বাংলা?
উপকূলবর্তী জায়গাগুলোতে কি সমুদ্রের জলস্তর আরো বেড়ে গিয়ে একেবারে যে উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে তার অস্তিত্ব বিপন্ন হতে পারে? কি আশঙ্কা করা হচ্ছে? সাইক্লোনের কি কোনো রকম আশঙ্কা রয়েছে? আসুন আমরা যদি একটু ওয়েদার স্যাটেলাইট এবং র্যাডারের মাধ্যমে পুরো জায়গাটা দেখি, তাহলে ঠিক এই রকম দেখা যাচ্ছে যে গোটা এলাকাটা এইরকম ভাবে সাদা হয়ে রয়েছে। এবং এই যে সিস্টেমটা তৈরি হয়েছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু সিস্টেমগুলো একেবারে লক্ষ্য করা যাচ্ছে। কিরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে দেখুন আপনারা, যেটা স্যার খানিকক্ষণ আগে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আবহবিদ ডক্টর সুজীব কর। স্যার, আপনি যেটা বলছিলেন যে ফিলিপিন্সের ওপরে একটা সিস্টেম তৈরি হয়ে রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে র্যাডারের মাধ্যমে যেটা ধরা পড়ছে যে ফিলিপিন সি থেকে এই যে অঞ্চলটা একেবারে হংকং পর্যন্ত, এখানে একটা সিস্টেম তৈরি হয়ে রয়েছে। বিভিন্ন জায়গাতে প্রচুর মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং একই সঙ্গে আমরা যদি দেখতে পাই এই যে চায়না, অর্থাৎ এই জায়গাটা পর্যন্ত, এখানে ফিলিপিন্স থেকে তৈরি হয়ে এই মেঘ থাইল্যান্ড হয়ে বে অফ বেঙ্গল থেকে এটা চলে গিয়েছে একেবারে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। এই যে কলকাতা ম্যাপের মধ্যে আমি যদি একটু দেখাতে বলি চিত্র সাংবাদিককে, এই যে কলকাতা, এই হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এই রকম জায়গাতে, অর্থাৎ পুরো মেঘের মধ্যে এই মুহূর্তে ঢুকে রয়েছে। তারপরে এটা কোথায় গেছে? পূর্ব ভারত এবং মধ্য ভারত হয়ে, এই পূর্ব ভারত মধ্য ভারত হয়ে উত্তর ভারত এবং একই সঙ্গে ওপর দিয়ে চলে গেছে এটা চীন পর্যন্ত। এবং এই যে চীন পুরো চক্রাকারে পুরো বিষয়টা আবর্তিত হচ্ছে এবং স্যাটেলাইট র্যাডারে সেগুলো কিন্তু ধরা পড়ছে। দেখুন এখানে কতগুলো সিস্টেম তৈরি হয়েছে, আপনারা যদি একটু যদি সম্ভব হয় দেখানোর জন্য যে এখানে কতগুলো সাইক্লোনিক সিস্টেম তৈরি হয়ে রয়েছে। আমরা যদি একটু দেখি, স্যার আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ফিলিপিন্সের এখানে একটা সাইক্লোনিক, এখানে একটা ঘূর্ণায়মান একটা পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। তার সঙ্গে দেখা যাচ্ছে যে ঠিক আরব সাগরে এই রকম জায়গাতে একটা সাইক্লোনিক একটা ফরমেশন হচ্ছে, বঙ্গোপসাগরে এখানে একটা সাইক্লোনিক ফরমেশন রয়েছে এবং একই সঙ্গে পুরো মেঘে ঢাকা আমাদের পশ্চিমবঙ্গটাও। এবার যেটা জানতে চাই আপনার কাছে স্যার, এর ফলাফল কি হতে পারে? প্লাবনের আশঙ্কা কি রয়েছে? ডুবে যেতে পারে কি আমাদের রাজ্য, বা ভারতের কোথায় কোথায় এর প্রভাব পড়তে পারে? দেখুন, একটা ছোট্ট এক্সাম্পল দিই। 1997 সালে একবার কিন্তু সুপার এলনিনো ইয়ার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। এর ফলে সেই সময় যে মেঘের বিস্তার, সেই মেঘের বিস্তারটা ছিল প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি এবং সেটা ভারতের থেকে একইভাবে কোরিয়ার দিকে বিস্তার লাভ করেছিল। কিন্তু যেটা উল্লেখযোগ্য, এই মেঘের প্রভাব দীর্ঘদিন পরে 1999 সালে ওড়িশায় সুপার সাইক্লোন তৈরি হলো এবং সেই যে ভয়ঙ্কর ডিভাস্টেশন ঘটেছিল ওড়িশার পারাদ্বীপ অঞ্চলে, সেটা আশা করি আপনাদের প্রত্যেকেরই মনে আছে। প্রচুর মানুষের প্রাণ